আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেল থেকে 22শে আগস্ট বন্যা পরিস্থিতির আপডেট জানাচ্ছি আমি। প্রথমে আমি আপনাদেরকে এখনো পর্যন্ত যে খবরগুলো আমরা পেয়েছি সেই খবরগুলো একটু জানানোর চেষ্টা করি। বিশেষ করে ভারতের ঢল এবং ভারী বৃষ্টিতে পূর্বাঞ্চলের যে 9টা জেলা প্লাবিত হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। আমি চেষ্টা করেছি ত্রিপুরার দৈনিক পত্রিকাগুলো থেকে কিছু খোঁজখবর সংগ্রহ করার জন্য এবং পাশাপাশি আমাদের দেশীয় পত্রিকাগুলো থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও এর বাইরে যারা সেখানে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন এমন অনেকের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। আমরা এই মুহূর্তে পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ত্রিপুরায় ইতোমধ্যে গতকাল রাত পর্যন্ত 9 জন মানুষ নিহত হয়েছে এবং বাংলাদেশের এখনও পর্যন্ত তথ্য মতে বাংলাদেশের 3 জন নিহত হয়েছেন এবং পানি যেহেতু এখনও হু করে ঢুকছে সেহেতু বলাই যাচ্ছে যে এই সংখ্যা হয়তো বা বেড়ে যাবে। বলা হচ্ছিল ত্রিপুরার বিভিন্ন পত্রিকা বলছিল যে ত্রিপুরায় প্রায় কয়েক হাজার মানুষ পানিতে বা এই অতিবর্ষণ ভারী বর্ষণ সহ বন্যার পরিস্থিতির কারণে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকেই এই তো অসুস্থ হয়ে পড়েছে। কারণ শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের খবরই না, বরং অনেকে আহত হয়েছে। কারণ একটা প্রাকৃতিক যখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, দুর্যোগ পরিস্থিতিতে অনেক মানুষ হতাহতেরও শিকার হয়, কারণ উদ্ধার কাজের বিলম্ব সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে থাকে, যেমন নাকি গাড়ি যাতায়াতে ও কিংবা পাহাড়ের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়া, তারপর হচ্ছে ঘর বাড়িগুলো ভেঙে যাওয়া, হ্যাঁ, পুল কালভার্ট এগুলো ভেঙে যাওয়া ইত্যাদি নানা কারণে হচ্ছে। এছাড়াও সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, সে আশঙ্কা অনেকে আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে অনেকে দুর্ঘটনা কবলিত হচ্ছে। তো এ হচ্ছে ত্রিপুরার দিক থেকে আমরা যে তথ্য পেয়েছি এবং সেখানে আসলে যে ডম্বুর ড্যামের কথা বলা হচ্ছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং সেটি খুলে দেওয়ার কারণে পানির চাপটা অনেক বেড়ে গেছে, যেটি বলা হচ্ছে যে প্রায় 100 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো বৃষ্টিপাতের পরিমাণ ছিল নোয়াখালীতে, বিশেষ করে ফেনী নোয়াখালী অঞ্চলে 158 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর থেকে জানা গিয়েছে, FWC থেকে জানা গিয়েছে। এছাড়াও বর্তমান সময়ে অর্থাৎ আজকে সকালবেলার খবর অনুযায়ী আখাউড়ার স্থলবন্দর যেটি রয়েছে সেটি তলিয়ে গিয়েছে, পানির নিচে চলে গেছে। আবার আমরা খবর পেয়েছি ত্রিপুরার যে রাজধানী আগরতলা সেখানকার যে বিমানবন্দর সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছে। ধরা হয় যে ত্রিপুরার বিমানবন্দরে কিন্তু উঁচু এলাকা, সেখানে পানি ওঠার কথা না, কিন্তু সেখানে পানি উঠে গিয়েছে। তো পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং এখানে আসলে রেস্কিউ টিম বলতে যেটি তার চেয়ে বড় কোনো পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে সরকারের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া যেতে পারত, যেটি গতকালকে নেওয়া উচিত ছিল, যে সেনা নৌ এবং বিমান বাহিনীর যৌথ একটা সমন্বিত একটা রেস্কিউ টিম তৈরি করা দরকার ছিল, যেখানে 1 থেকে 150 হেলিকপ্টার, স্পিড বোট এবং ফায়ার সার্ভিসের স্পেশালাইজড ইউনিট একত্রে সেখানে কয়েক প্লাটুন সেনাসহ বিমান বাহিনী, নৌবাহিনীর সোলজার সহ সেখানে আসলে ডিপ্লয় করা উচিত ছিল, কিন্তু সেটি এখনও পর্যন্ত ওইভাবে চোখে পড়ে নাই। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আলাদা রেস্কিউ টিম থাকা উচিত এবং নিশ্চয়ই যেহেতু প্রতিটি বাহিনীরই এক্ষেত্রে আলাদা আলাদা টিম থাকে, সেই টিমগুলোকে জরুরি প্রয়োজনে কিভাবে ব্যবহার করতে হবে সেজন্য আলাদা একটা কমিটি বা ডিপার্টমেন্ট থাকা উচিত। যদিও আমাদের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ডিভিশন রয়েছে, কিন্তু তারা আসলে ওই রকম কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সাধারণ মানুষ অনেক হৈহুল্লোড় করছে, তারা স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে এই সকল অঞ্চলে, বিশেষ করে সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আখাউড়া, তারপরে হচ্ছে আপনার এদিকে ফেনী, তারপর চট্টগ্রাম পর্যন্ত, মানে পুরো দেশের পূর্বাঞ্চল, অর্থাৎ আপনি যদি খেয়াল করেন বর্ডারের যে 9টি জেলা রয়েছে, সীমান্তবর্তী যে 9টি জেলা রয়েছে বাংলাদেশের, সবগুলো জেলারই আংশিক অথবা সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছে। এবং বলা হচ্ছে প্রায় হবিগঞ্জের লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে এবং ফেনীর প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু গৃহহীন হয়েছে। এখন এই হাউসলেস পিপলগুলোর জন্য যে রেস্কিউ টিমগুলো যাচ্ছে তারা আসলে পর্যাপ্ত না। এখানে আরও বেশি পরিমাণে, বিপুল পরিমাণে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যথেষ্ট ফোর্স ডিপ্লয় করা উচিত, কারণ তাদের সাহায্য ছাড়া বা তাদের ডিপ্লয় করা ছাড়া আর কোনো মাধ্যম নেই। আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, তাদেরকে রেস্কিউ করা তো সহজ না।
বিষয়টা পরিস্থিতির অনেক নাগালের বাইরে চলে গিয়েছে, যেহেতু একটি পাহাড়ি ঢল, অতি বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে পানির পরিমাণটা যেমনইভাবে ত্রিপুরাতে বেড়ে গিয়েছে, সেই ভারতের চিরাচরিত যে অভ্যাস, তারা এই পর্যায়ে যখন বাংলাদেশে বন্যা পরিস্থিতি বেড়ে যায় অথবা বাংলাদেশেও ভারী বর্ষণ সৃষ্টি হয়, তখন তারা পানি ছেড়ে দেয়, তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো খুলে দেয়। এটি তাদের একটা নিগৃহীত নিন্দিত কাজ। কারণ আপনি যদি শুরু থেকেই, অর্থাৎ এই ডম্বুর ড্যাম নিয়ে কেন কথা হচ্ছে বা পারাক্কা বাঁধ নিয়ে কেন কথা হচ্ছে, এই যে স্লুইস গেটগুলো, এই স্লুইস গেটগুলোর যদি স্বাভাবিক গতিতে চলতো, নদীর ফ্লোটাকে যদি ন্যাচারালি যেতে দিত, তাহলে কিন্তু অতি বর্ষণ হোক, ভারী বর্ষণ হোক, যাই হোক না কেন, পানিটা কিন্তু ধারাবাহিকভাবে নেমে যেত, অর্থাৎ নিম্নাঞ্চলের দিকে ধারাবাহিকভাবে প্রবাহিত হতো। এবং এই জেনারেল ফ্লোয়ের কারণে কিন্তু প্লাবনটা অতি দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি করতো না। কিন্তু যখনই এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে, যখন এখানে ড্যাম দেওয়া হয়েছে, তখনই মূলত পরিস্থিতিটা যখন ভারী বর্ষণ হয়, তখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, তখন আসলে কিছুই করার থাকে না। মানবসৃষ্ট যে কুকর্মগুলো আছে, তার মধ্যে নিগৃহীত কুকর্মগুলোর সবগুলোই কিন্তু ভারতের দ্বারা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী যতগুলো রাজ্য আছে, ভারতের 5টি রাজ্য আছে বাংলাদেশের সীমান্তবর্তী, 5টি রাজ্যে তারা কয়েক শত ড্যাম নির্মাণ করে রেখেছে এবং স্লুইস গেট দিয়ে রেখেছে তারা তাদের প্রয়োজনে। কারণ যেহেতু তারা উজান অঞ্চলের, আমরা যেহেতু ভাটি অঞ্চলের মানুষ, সে কারণে আমাদের পানি যখন প্রয়োজন হয় তখন তারা পানি আটকে রাখে, তখন তারা তাদের কৃষিকাজের জন্য, তাদের মানুষের সুবিধার্থে, তাদের অর্থনীতির সুবিধার্থে তারা তখন সেটিকে ব্যবহার করে। আর যখন আমাদের প্রয়োজন নেই পানির, আমরা যখন বর্ষাকালে পর্যাপ্ত পানি পাই, আল্লাহ তাআলার রহমত থাকে, তখনই তারা তাদের পানিগুলো আমাদের দেশের দিকে ছেড়ে দেয়। এই পরিস্থিতিটা তো বিগত সময় থেকে হয়ে আসছে। তারা পাহাড়ি অঞ্চলগুলো, যেহেতু যে পূর্বাঞ্চলের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, সেই পাহাড়ি অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবেই সেখানে পানি জমা হবে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের পানিগুলোকে স্বাভাবিক গতিতে যদি বঙ্গোপসাগরে পতিত হওয়ার জন্য ব্যবস্থা করে দিত, বা সেই মানসিকতা যদি ভারতে থাকতো, সে ধরনের পদক্ষেপ থাকতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হতো না। সো যখন নাকি পানি তাদের অঞ্চলগুলোকে প্লাবিত করে ফেলেছে, তখনই তারা তাদের সেই পানিগুলোকে বাংলাদেশের উপর দিয়ে ছেড়ে দিল। এটি অত্যন্ত অমানবিক, নিষ্ঠুর একটি কাজ, যেটি ভারত বরাবরই করে আসছে। আমরা আবারও ফিরে যাচ্ছি বর্তমান সময়ের পরিস্থিতিটা কতটুকু গড়িয়েছে, আমরা একটু জানার চেষ্টা করি। বলা হচ্ছিল যে বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে যে ভারতে যে ভারী বর্ষণ হয়েছে, বিশেষ করে ত্রিপুরা থেকে যে আসা পাহাড়ি ঢল, সেটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রায় 30টি গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার, নিউজ করছে আমাদের সময়। এছাড়াও নোয়াখালীতে যুবক নিহতের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে বাংলাদেশে যে তিনজন অন্তঃসত্ত্বা নারী এই প্লাবনের কারণে নিহত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতবাসী করুন। যারা প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগাথা মাফ করে দিন, এটা আমরা দোয়া করব তাদের জন্য। এবং যথাসম্ভব যে যার স্থান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এছাড়াও নোয়াখালীতে যুবক নিহত হয়েছে টানা বৃষ্টি এবং মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গতকাল ঘরে পানি ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাকন কর্মকার নামের একজন যুবক মারা যান। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে আমরা প্রত্যেকের মৃত্যুতেই সমব্যথিত, কিন্তু এখানে প্রশ্ন দাঁড়িয়েছে যে হিন্দু জনগোষ্ঠীর মানুষ এখন চুপ হয়ে আছে। ভারত যে এই কুকর্মটি করছে, যে এই মুহূর্তে বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জীবন জীবিকাকে বিপর্যস্ত করার জন্য সে যে বাঁধগুলো নির্মাণ করেছে, যে স্লুইস গেট নির্মাণ করেছে, সেই কাজের জন্য তাকে কিন্তু সমালোচনা করছে না কখনোই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, সেটি করছে না। এবং তারা ইতিমধ্যে আমরা দেখেছি তারা নানা ধরনের গুজব রটিয়ে বাংলাদেশে তারা নিগৃহীত, অত্যাচারিত, উৎপীড়িত হচ্ছে, এই নানা ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করেছিল এবং ভারতের হস্তক্ষেপ কামনা করেছিল ক্ষেত্রবিশেষে অনেকে। কিন্তু তারা সেই একই ভারত যে এখন তাদের মন্দিরগুলো যে পানিতে তলিয়ে যাচ্ছে, তাদের মন্দিরগুলো আমরা দেখেছি পানির স্রোতে ভেসে যাচ্ছে, ভেঙে পড়ছে, তখন তারা চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। এখন তাদের কোনো ক্ষতি হয় না। ভারত যে তাদের কতটুকু উপকারে আসছে বা কতটুকু বন্ধু, সেটি আশা করি তারা এই পরিস্থিতি থেকে যথেষ্ট শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আমরা খবর পেলাম যে কমলগঞ্জে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কমলগঞ্জ এগুলো সবগুলি হচ্ছে সীমান্তবর্তী এলাকার, যেমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদিন বলেছিলেন যে উপজেলার 9টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে, প্রয়োজনীয় এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু আসলে যে কথাগুলো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা প্রশাসনিক পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো অত্যন্ত
একটা মানে এটা জাস্ট বলার জন্য বলা, কিন্তু দৃশ্যমান পদক্ষেপগুলো নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে বা বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটার সুরাহা পরবর্তীতে আরও ভালোভাবে করতে হবে। কারণ এই পরিস্থিতি হয়তো বা এক সপ্তাহকালীন সময় থাকবে, কিন্তু এরপরে এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি যেগুলো নষ্ট হয়েছে, যেগুলো ভেঙে গেছে, পানিতে মিলিয়ে গেছে, সেগুলোকে আবার পুনর্বাসনে পাঠাতে হবে মানুষজনকে, সেগুলো পুনর্গঠন করতে হবে, সংস্কার করতে হবে, সেগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। এবং সেজন্য এখন থেকেই চিন্তা করতে হবে, কয়েকটা টিম তৈরি করে দেওয়া উচিত, একটা না কয়েকটা টিম তৈরি করে দেওয়া উচিত এই সকল পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করা যায়, এবং এই সকল পরিস্থিতিতে আল্লাহর সাহায্য নিয়ে কীভাবে মানুষ একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে বা মানুষের সাহায্যে এগিয়ে আসা যায়। এছাড়া কুমিল্লায় বিপদসীমায় গোমতীর পানি, বলা হচ্ছিল যে কুমিল্লায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 56 মিলিমিটার। এতে করে কুমিল্লার নগরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ আছে, তার পাশাপাশি ত্রিপুরার ডম্বুর জলাশয়ে ভারী বৃষ্টিপাতের ফলে যে গোমতী নদীর পানির প্রবাহ বেড়ে এই বিপদসীমা অতিক্রম করেছে, এবং গোমতী নদীর কুমিল্লার অংশের চরগুলো প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে শত শত বাড়িঘর। এদিকে ত্রিপুরার একটি সূত্র জানিয়েছে যে মঙ্গলবার রাতে ডম্বুর বাঁধের একটি প্ল্যাপ গেট খুলে দেওয়া হয়, যেটি পত্রিকা থেকে খবর থেকে আমরা জানতে পারছি, সাংবাদিকরা আমাদেরকে জানাচ্ছেন। ফটিকছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, হবিগঞ্জ প্লাবিত হয়েছে, সাজেকে আটকা পড়েছে প্রায় 250 জন পর্যটক। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন 250 পর্যটক। এছাড়া চাঁদপুর এবং পদ্মা মেঘনার পানিও বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে উজানের পানি যেহেতু চাপ দিয়েছে, সে কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রত্যেকটা নদী পানি উচ্চতা বৃদ্ধি পাবে, এবং যেহেতু এই অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ হচ্ছে টানা কয়েকদিন থেকে, সে কারণে এই অঞ্চলগুলো এমনিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এর আগ থেকেই কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অধিকাংশ অঞ্চলে, এবং সে পরিস্থিতি আরও বেড়ে যাচ্ছে। আল্লাহ সাহায্য কামনা করছি আমরা, আল্লাহ সাহায্য করুন, এবং আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এছাড়াও সিলেটে বাড়ছে নদীর পানি, টানা বলা হচ্ছে যে কুশিয়ারা নদীর পানি পেন্সুগঞ্জ ও শেওলা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু বর্ডার ক্রস করা যে নদীগুলো রয়েছে, আন্তর্জাতিক নদীগুলোর যে আন্তর্জাতিক নদী শাসন আইন রয়েছে, সেটিকে আসলে ভারত কখনই তোয়াক্কা করে নাই, বরং সেটি তার একচেটিয়া ক্ষমতার সেটি শাসন করে গিয়েছে, যার ফলে গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে কখনো সিলেট, কখনো ফেনী, কখনো কুমিল্লা, এক এক অঞ্চল এক এক সময়, কখনো ব্রাহ্মণবাড়ি, এক এক অঞ্চল এক এক সময় প্লাবিত হচ্ছে, মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করছে, বাস্তুচ্যুত হচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে। নদী ভাঙনের ফলে দেখা গেছে যে মাইলের পর মাইল তার যে আবাদি জমিগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলো কিন্তু একদিনই সৃষ্টি হয় না, এগুলো এই দুঃশাসন, এই ভারতীয় আগ্রাসন শুধু গত 54 বছরের না, দীর্ঘ সময় থেকেই তারা কিন্তু এই আগ্রাসন চালিয়ে আসছে, যার ফলে আমরা এখনও দেখছি, এবং সেটি নিয়ে আমরা প্রতিবাদ করছি, কথা বলছি। হয়তোবা এখন আগের চেয়েও বেশি স্বাধীনভাবে কথা বলতে পারছি, কারণ হচ্ছে এখন স্বৈরাচার যারা ছিল, ভারতের তাবেদারি করত এমন এক শাসক জালেম ছিল এতদিন আমাদের মাথার উপর, সেটি আমাদের মাথা থেকে নেমে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, আমাদের ভবিষ্যৎটা যাতে আরও সুন্দর হয়, বাংলাদেশের মানুষ যাতে তার অধিকার নিয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা যাতে বাংলাদেশের শাসক যারা হবে তারা যাতে সেই ব্যবস্থাটুকু করে দিতে পারে, আমরা সেটির জন্য আল্লাহর কাছে দোয়া করব। দক্ষিণের 12 নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়া ভারত থেকে আসা ঢলে দক্ষিণাঞ্চলে 12টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিভিন্ন পত্রিকা থেকে খবরে বলা হচ্ছে। এই ছিল ভারী বর্ষণের ফলে বিভিন্ন খবরাখবর আসছে যেগুলো আমাদের কাছে। আমরা যেটি বলতে পারি যে পরিস্থিতি এখন নাজেহাল নাজুক আছে, এবং এটার শেষ কোথায় আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না। হয়তো কয়েকদিন এই ভোগান্তি থাকবে, বৃষ্টিপাত নিশ্চয়ই ইনশাল্লাহ একদিন কমবে, এবং ভারী বর্ষণের পানির প্রবাহ কমবে, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যে মানুষের হাহাকার আর্তনাদ, সেই আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে। আমরা সবাই সবার স্থান থেকে সহযোগিতা করব, কিন্তু আমাদের পাশাপাশি সমাধান নিয়েও কথা বলতে হবে, আমাদের সমস্যাগুলোর পয়েন্ট খুঁজে বের করতে হবে। আমরা বুঝেছি যেহেতু উজান অঞ্চল থেকে আসা প্রতি আমার মনে হয় প্রতি 20-30 কিলোমিটার পরই কিন্তু উজান অঞ্চল থেকে নদীগুলোর প্রবাহ রয়েছে বাংলাদেশের দিকে। 20-30 কিলোমিটার পরই খাল রয়েছে, নতুবা নদীর প্রবাহ রয়েছে, নতুবা কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, যেটা বর্ডার ক্রস করে বাংলাদেশে যেগুলো ঢুকেছে। কিন্তু এগুলোর ব্যাপারে পরিকল্পিত কাঠামো থাকতে হবে। পরিকল্পিত আন্তর্জাতিক নদী শাসন না হলে তাহলে পরে বাংলাদেশের মানুষের এই দুর্ভোগ কিন্তু
অতি শীঘ্রই লাঘব হবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা বলবো যে যারা আমাদের শাসক শ্রেণীর লোক রয়েছেন বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটির জন্য একেবারে দীর্ঘমেয়াদী সমাধানের ব্যবস্থা করতে হবে এবং এই সমস্যার কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ তৎপরতাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ সবাইকে রহম করুন।